প্রশ্নগুলো তোলার সুযোগ পাচ্ছি বলে আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা। যেভাবে এই মিটিংটা পরিচালনা হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে এটা অনেক শিক্ষণীয় একটা ব্যাপার। এরকম প্রক্রিয়াও কিন্তু আমরা দেখতে চেয়েছি 14 মাসের জন্য, যে সবাইকে সুযোগ দেওয়া হবে, বিভিন্ন মত শোনা হবে এবং একটা তর্ক বিতর্কের একটা জায়গা সত্যিকারে তৈরি হবে। আই থিঙ্ক আমরা দেখি নাই অনেক জায়গায়, আজকে দেখতে পাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা একজন বললেন যে আমরা এখানে তসলিমা, আই থিঙ্ক, যে আমরা এখানে বিভিন্ন পরিচয় নিয়ে এসেছি, শুধু নারী হিসেবে না। অবশ্যই আমরা কেউ বোন, কেউ মেয়ে, কেউ স্ত্রী, সেটা যেমন ঠিক, একই সাথে আমরা কেউ কোনো পেশায় আছি, একই সাথে আমরা কেউ কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো জাতিসত্তার, কোনো বিশ্বাসের, কেউ কোনো বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন এলাকার, বিভিন্ন বয়সের, কেউ প্রতিবন্ধী, কেউ অপ্রতিবন্ধী। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সো যখন আমরা রাজনীতিতে নারীর অংশগ্রহণের কথা বলি, আর এখানে শুধু বিভিন্ন দলের অংশগ্রহণের কথা এখানে আসবে না, সেই দলের মধ্যে যে আমরা নারীর অংশগ্রহণের কথা বলছি, বিভিন্ন ধরনের নারী, বিভিন্ন পরিচয়ের নারী সেখানে কিভাবে প্রতিনিধিত্ব সুযোগ পাচ্ছে, কতদূর তারা অংশগ্রহণ করতে পারছে, সেটা আমাদের ভাবতে হবে। আমরা শ্রমিকের অধিকার নিয়ে অনেকেই কাজ করছি, কৃষিজীবীদের অধিকার নিয়ে আমরা অনেক কম, আই থিঙ্ক, যারা নারী অধিকার নিয়ে কাজ করি অনেক কম লোক কাজ করছি, কিন্তু তাদের কথা আমাদের এখানে ভাবা দরকার। আমি যে দুটো কথা সংক্ষেপে বলে যেতে চাই। আজকে যে দাবিগুলো এসছে, আই থিঙ্ক শুরুতেই এনসিপি যিনি ছিলেন উনি বলে গেলেন যে এটা খুব নতুন কোনো দাবি না, আসলে অনেক বছর ধরে এই কথাগুলো হয়েছে। অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের পরের মুহূর্ত থেকে এই কথাগুলো শুরু হয়েছে, যেই কারণে আমরা আমাদের 72-এর সংবিধানে খোটার ব্যবস্থাটা পেলাম। এবং খোটা নিয়ে যতই বিরোধিতা হোক না কেন, আমি অন্তত বিশ্বাস করি না যে, এবং আমার মনে হয় যারা খোটার সংস্কার আন্দোলনও করেছেন, মনে হয় তারা অনেকেও বিশ্বাস করেন না যে সব ক্ষেত্রে সব খোটা তুলে দিতে হবে। কোনো কোনো বিশিষ্ট খোটা নিয়ে কথা হয়েছিল, কিন্তু খোটার মূল কথাটাই হচ্ছে সংরক্ষিত আসনের বিষয় বা কোনো জায়গায় কোনো সংরক্ষিত ব্যবস্থা রাখার মূল বিষয় হচ্ছে এটা একটা বিশেষ এবং সাময়িক ব্যবস্থা, যেখানে কোনো অসমতা দেখা যাচ্ছে সেই অসমতা দূর করার জন্য এই বিশেষ সাময়িক ব্যবস্থা নিতে হয়। এটা শুধু বাংলাদেশের 72-এর সংবিধানের ব্যাপার না, এটা আন্তর্জাতিক আইনে সারা পৃথিবী জুড়ে একটা প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত একটা ব্যবস্থা। সেই কারণে আমাদের এখন পর্যন্ত আমরা এখনো দাবি করে যাচ্ছি যে হ্যাঁ, সংরক্ষিত আসন দরকার আছে নারীদের জন্য। যেই দাবিটা এখানে আনা হয়েছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে সেই সংরক্ষিত আসনগুলো পূরণ করা হয়, এবং ওই দাবিটা যারা নিয়ে এসছেন তারাও কিন্তু নতুন করে বাংলাদেশের জনগণের সামনে দাঁড়াচ্ছে না। ফরিদা আপা এখানে আছেন, আমার মনে হয় 20 বছরের বেশি হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, কিন্তু আপনাদের যে মামলাটা আপনি করেছিলেন আরো অনেকে মিলে, বিভিন্ন নারী সংগঠন, মানে অনেকে এখানে আজকে আছেন, তারা যৌথভাবে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন। আমি ভুলে গেছি কত বছর আগে, ঠিক এই দাবিটা নিয়ে যখন সরকার বলছে আমরা সংরক্ষিত আসনের ব্যবস্থা করছি, আবার এটা বাড়াবো, আবার এটা দীর্ঘায়িত করব, তারা বলছেন যে আমরা কিন্তু চাচ্ছি না এমনি এমনি সংরক্ষিত আসন, আমরা চাই যে সেখানে নির্বাচনের ব্যবস্থা থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট মনে করলেন যে এটা প্রয়োজন নেই, সংরক্ষিত হলেই চলবে, নারীদের জন্য আমরা কিছু ব্যবস্থা রাখবো, অন্যরা তাদেরকে ওখানে বসিয়ে দিবে, তাদের পক্ষে তারা যা বলে সেটাই যথেষ্ট। একটু আগে বলা হচ্ছিল যে আমরা অন্যান্য জায়গায় দেখি যে নারীরা যথেষ্ট সুযোগ পায়, যথেষ্ট প্রতিনিধিত্ব তাদের হয়, শুধু রাজনীতিতে হয় না, আরও কয়েকটা জায়গা আছে যেখানে হয় না। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, এবং সেখানেও নারীদের প্রতিনিধিত্ব নেই, এবং নারীদের অধিকারে বিশ্বাসী অনেকের প্রতিনিধিত্ব নেই বলে আমার মনে হচ্ছে যে সেই ধরনের একটা রায় আমরা সেই সময় পেয়েছিলাম। শেষ কথা একটু আসতে চাচ্ছি যে রাজনৈতিক অধিকারের কথা যেহেতু আমরা বলছি, এখন আমরা অবশ্যই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে আমরা বাধ্য হচ্ছি কিছুটা সীমাবদ্ধ হতে, কিন্তু নির্বাচনে আমরা চাচ্ছি যে হ্যাঁ, প্রার্থীরা আসুক, যারা যে দলগুলো এখানে অংশগ্রহণ করবেন আমরা আশা করছি সব দলই অংশগ্রহণ করার সুযোগ পাবে, বিভিন্ন মতের, বিভিন্ন ধরনের। আশা করছি সবাই সেখানে সুযোগ পাবে নারী পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে, এবং অবশ্যই এখানে যে দাবিগুলো তোলা হচ্ছে সেটা তারা মানবেন। কিন্তু পাশাপাশি দলে যারা যাবেন তার বাইরেও যদি এখানে এখন দ্বিতীয় কক্ষ হয়,
সেখানেও যারা যাবেন বিভিন্ন পেশা থেকেও তাদেরকে নেওয়া হতে পারে, অন্যান্য জায়গা থেকে তাদেরকে নেওয়া হতে পারে, সাংস্কৃতিক জগৎ থেকে তাদেরকে নেওয়া হতে পারে। সেখানেও আমাদের ভাবতে হবে নারীদের অংশগ্রহণ যাতে থাকে। এবং আমরা মনে শুধু নারীদের অংশগ্রহণ যথেষ্ট না। নারীদের অংশগ্রহণ কেন আমরা দাবি করছি? কারণ আমরা মনে করছি যে বৈষম্য দূর করা উচিত। আমাদের দেশে যেহেতু নারীরা 50% বেশিও, এখন 50% অন্তত নারীরা আছেন, তাদের প্রতিনিধিত্ব এখানে থাকতে হবে। একইভাবে আমরা মনে করছি যে না, সমতায় আমরা বিশ্বাসী, সমান অধিকারে আমরা বিশ্বাসী। তাই যদি হয়, শুধু নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করলে হবে না, এখানে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সমান অধিকারের পক্ষে আমরা লড়াই করি এবং সেই কমিটমেন্টগুলো আমরা করি। সেই জন্য আমরা মনে হয় যত দলের প্রতিনিধিরা এখানে আছেন, আপনাদের কাছে আমরা এই জবাবটা আজকে শুনতে চাই যে আপনারা শুধু নারীদের প্রতিনিধিত্ব সেখানে নিশ্চিত করবেন না, আপনারা নিজের দলের মধ্যে সেখানে এই প্রতিজ্ঞা নিয়ে আসবেন যে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের সমান অধিকার থেকে কোনোভাবে নারীদেরকে আপনারা বাদ দিবেন না। সেটা জনজীবনে যেমন না, রাজনৈতিক জীবনে যেমন না, সামাজিক পরিস্থিতি পর্যায়েও না, এবং ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও না। তার মধ্যে আমার নারী হিসেবে আমার সব অধিকারে আপনারাও বিশ্বাসী হবেন। এটা আমরা যাতে বিশ্বাস করতে পারি, আপনাদের উপর আমরা যাতে আস্থা রাখতে পারি যে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন পেশাজীবী হিসেবে, একজন মা, বোন, স্ত্রী হিসেবে সব ক্ষেত্রে আমি আমার সম্পূর্ণ অধিকার পাবো একজন নারী হিসেবে। আমরা আশা করছি আপনারা যারা নারী হিসেবে রাজনৈতিক নেত্রী, রাজনৈতিক দলের নেতৃস্থানীয় পর্যায়ে আপনারা যারা যাচ্ছেন, আমাদের দেশে যারা নেতৃস্থানীয় পর্যায়ে যাবেন, আমরা আশা করছি আপনারা নারীদের অধিকারে বিশ্বাস করবেন, সমান অধিকারে বিশ্বাস করবেন। এবং সমান অধিকারের সংজ্ঞা কি, এটা যে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন এবং পারিবারিক জীবন পর্যন্ত প্রত্যেকটা স্তরে আপনারা যে গ্যারান্টি দিবেন, যে গ্যারান্টি আমাদের আইনে আছে, সংবিধানে আছে, আইনে নেই আনফর্চুনেটলি, সংবিধানে আছে, সেটা আপনারা বাস্তবে নিয়ে আসার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনারা লড়াই করবেন। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। ফরিদাবাদ